আমি ইস্তা ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ। এই মুহূর্তে আপনারা মানে আপনাদের সেক্টরের কথা যদি বলি, নীতিগতভাবে কোনো জায়গায় কি হার্ডল ফেস করতেছেন, যেটা নির্বাচিত একটা সরকার আসলে আপনাদের চাওয়া থাকবে যেন এই জায়গাতে অ্যাড্রেস করে? জি, অবশ্যই অবশ্যই এখানে একটা বড় টেকনিক্যাল প্রবলেম আছে, সেটা হচ্ছে যে ব্যাংকিং, বুঝছেন, যেটা হচ্ছে যে সাপোজ আপনার বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্সিং স্কিমে এখন 25,000 কোটি টাকার একটা ফান্ড প্রতি বছর দেওয়া হবে। এটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিকে তারা করে দিয়েছে, মানে আপনার সেগ্রিগেট করে দিয়েছে। এর মধ্যে থার্স্ট সেক্টর, যেটা মানে মোস্ট মানে পসিবিলিটি যে সেক্টরগুলো আছে যেগুলো বুস্ট করবে, যেমন আমার ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি, লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি। অ্যাকচুয়ালি লাইট ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে ইলেকট্রনিক্স পড়ে, আপনার এর মধ্যে অটোমোবাইল ইন্ডাস্ট্রি পড়ে, অর্থাৎ এগুলো কিন্তু নেক্সট ইন্ডাস্ট্রি। আজকে যদি আমি একটা ক্যালকুলেশন করি, যে ব্যাক ক্যালকুলেশন, লাস্ট 20 বছরে আমরা মানে এটা আমি ডিরেক্টলি বলছি যে অলমোস্ট প্রায় 5 লাখ টেকনিশিয়ানকে আমরা কিন্তু ডেভেলপ করেছি এই ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি, যারা দেশের বাইরে গেছে, দেশে কাজ করতেছে, এবং দেশে কাজ করতেছে সরাসরি 2 লাখ, এরা ফ্যাক্টরি বেস এবং তারা সার্ভিস বেস। এরপরে 3 লাখ কিন্তু তারা হয়তো এখানে অপরচুনিটি কম পাচ্ছে, তারা বিদেশে চলে যাচ্ছে। এরপরে আমরা প্রায় 10,000 ইঞ্জিনিয়ার, যারা আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ট্রিপলি ইঞ্জিনিয়ার, এগুলো কিন্তু আগে এই দেশে এই প্র্যাকটিস করার কোনো ওয়ে ছিল না, যেটা কিন্তু ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি যখন আমরা 2006-07 সালে বাংলাদেশে শুরু করেছি, এরপর থেকে কিন্তু শুরু হয়েছে। বর্তমানে বাংলাদেশে আমরা যেমন হচ্ছে 12টা ইন্ডাস্ট্রি আছি, যারা আমরা ভ্যাট রেজিস্টার্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে। তো এই ইন্ডাস্ট্রি যদি আরেকটু বাড়ে, আর যে কথায় ছিলাম সেটা হচ্ছে যে সমস্যা ফেস করছে কিনা, সমস্যাটাই হচ্ছে যে ব্যাংক চায় সবসময় তার সেফ জোনে ইনভেস্ট করতে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক কিন্তু তাকে স্কোপ দিয়েছে যে তুমি ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করো, বাংলাদেশ ব্যাংক কিন্তু বুঝেই দিয়েছে, বাট আমার যে ব্যাংকগুলো আছে তারা কিন্তু সে এখানে বিনিয়োগ করছে না। আর এই ইন্ডাস্ট্রিটা হচ্ছে আপনার মোস্ট টেকনিক্যাল ইন্ডাস্ট্রি। এখানে মনে করেন যে আপনার বাবার একটা গার্মেন্টস আছে 20 বছর, গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা জাস্ট একটা সুইং ইন্ডাস্ট্রি। আপনার কাপড় আসে, আপনার যত অ্যাক্সেসরিজ আছে সবই আসে, জাস্ট আপনি সেলাই করে আপনি এক্সপোর্ট করে দিলেন। আপনার ভ্যালু এডিশন কত? আপনি যদি আপনার ফ্যাক্টরি ভ্যালু এডিশন চিন্তা করেন, ইট ইজ নট মোর দ্যান 10%। মানে আপনি যদি আপনার ফ্যাক্টরিটা চিন্তা করেন যে আপনি আসলে কি করছেন। এখন তো অনেক নিট কম্পোজিট হয়েছে বা ওভেন কম্পোজিট হয়েছে, বাট সব ফ্যাক্টরি তো তা না, তাই না? আপনি কি করছেন, জাস্ট আপনি ওই সিএম নিচ্ছেন, ধরেন আপনার 1 ডজনের জন্য আপনি $5 রাখছেন, ওটার জন্য আপনাকে আরেকটা হয়তো 2% বা 3% একটা বেনিফিট দিচ্ছে, দ্যাটস অল। এর বাইরে কিন্তু সরকারি, কিন্তু ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি যখন হবে, এখানে কিন্তু আমার ভ্যালু অ্যাডিশন অনেক বাড়বে। আমি সফটওয়্যার ডেভেলপ করব, আমি হার্ডওয়্যার ডেভেলপ করব, আমি এখানে ওই যেমন ক্রুড অয়েল কিভাবে বাড়বে, গার্মেন্টস তো অনেক কিছু আমাদের এখানে এখন হয়, অ্যাকসেসরিজ হয়, কার্টুন হয়, আপনার সুতা আনার পরে যে জিনিসগুলো হয়, কিন্তু আমার যে মেটাল টেটাল যেগুলো, এগুলো কিভাবে আমরা? আচ্ছা, ভ্যালু অ্যাডিশন নিয়ে আমার একটু দ্বিমত আছে, আমি বলি। ভ্যালু, আপনি যে আমাদের অনেকেই বলে যে গার্মেন্টসের ভ্যালু অ্যাডিশন 90% পর্যন্ত, নো। আপনার গার্মেন্টসের মূল উপাদান কি বলেন? কটন। কটন কি আমার দেশে হয়? আমার দেশে কি 5% কটন হয়? তাও হয় না। তাহলে একটা কটনের মেজর পার্ট, অর্থাৎ একটা গার্মেন্টসের যদি আপনার $5 প্রাইস হয়, এর তো $2 চলে যায় আপনার সুতায়। জি। আচ্ছা, $1 চলে যায় কেমিক্যালে, ডাইংয়ে, তাহলে কত হলো? $3। $1 চলে যায় অ্যাক্সেসরিজ এবং আদার্স মিলা, অ্যাকসেসরিজ অনেক, তাহলে $4 চলে যায়। তাহলে আমরা করি। হ্যাঁ, আপনার মূল ভ্যালু এডিশন কত? আপনি সেলাই করেন, টাইম, আপনার যে ওয়ার্কার, দ্যাট ইজ ইওর ভ্যালু এডিশন। ওকে, আপনার সেক্টরে ভ্যালু এড কিভাবে করবে? ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে বেশি আছে। এই যে ভাইরা এতগুলা ইঞ্জিনিয়ার ডেভেলপ করতেছে, তৈরি করতেছে, ও তো সফটওয়্যার তৈরি করবে, ও তো আমার একটা মনে করেন যে হার্ডওয়্যার, যেমন হচ্ছে আমরা গুগল অ্যান্ড্রয়েড টিভি তৈরি করি, গুগল অ্যান্ড্রয়েড টিভিতে কিন্তু সফটওয়্যার একটা ভ্যালু আছে। তো একটা টিভি অ্যাসেম্বলিং করতে লাগে 30 মিনিট একটা ওয়ার্কারের, সেখানে সফটওয়্যার যদি আমি ভালোভাবে মেকানিজম করে 30 মিনিট একটা টিভি হয়ে যায়। 30 মিনিটের টিভি, মানে আমার তো একটা চেন আছে, যেমন গার্মেন্টস হচ্ছে প্রোডাকশন হচ্ছে, ধরেন 30 জন মিলে একটা লাইন, সেই লাইনে গার্মেন্টস মানে একটা শার্ট তৈরি করতেছে। আমার টেলিভিশনের একটা লাইন আছে, একজনে ধরেন ব্যাক ক্যাবিনেট লাগাবে, একজনে মাদারবোর্ড লাগাবে, একজনে স্ক্রু দিবে, বিভিন্ন কাজ আছে। এরপরে যে কাজটা হয় সেটা হলো সফটওয়্যারের কাজ। এখন তো টেকনোলজি চেঞ্জ হয়েছে, অর্থাৎ একটা টিভি অ্যাসেম্বলিং করতে যদি লাগে আধা ঘন্টা, ওইটা সফটওয়্যার ডাউনলোড এবং সফটওয়্যার আপগ্রেড করতে লাগে 2 ঘন্টা। অর্থাৎ এখানে কিন্তু অলরেডি ইঞ্জিনিয়ারিং কাজ কিন্তু চলে আসছে। এরপরের পার্ট হচ্ছে যে ইলেকট্রনিক্স ডিভাইসে মূল উপাদান কি কি। এখানে কপার লাগে, গোল্ড লাগে, আপনার
এই প্লাস্টিক লাগে। এখন প্লাস্টিক আইটেমের মেজর র ম্যাটেরিয়ালস কি, এটা হচ্ছে রেজিন। রেজিন কোথা থেকে আসে? ক্রুড অয়েলের বাই প্রোডাক্ট। এটা কিন্তু চায়নাও তৈরি করে না। অর্থাৎ আপনি যদি ইলেকট্রনিক্স পণ্যের র ম্যাটেরিয়াল চিন্তা করেন, চায়না কিছুই করে না। সে ক্রুড অয়েলের যে বাই প্রোডাক্ট পেট্রোকেমিক্যাল, সেটা কিন্তু সে মিডল ইস্ট থেকে নিয়ে আসতেছে। তার মেটাল লাগে, যেমন হচ্ছে আপনার দেখেন সিলভারের দাম বেড়ে যাচ্ছে, গোল্ডের দাম বেড়ে যাচ্ছে। এই গোল্ড তো মানুষ ব্যবহার করে না, এই গোল্ড তো আপনার মোবাইলে ব্যবহার হয়, টিভিতে ব্যবহার করা হয়, ল্যাপটপে ব্যবহার হয়। অর্থাৎ যেখানে আপনার তাহলে আপনার পলিসি সাপোর্ট কি দরকার? পলিসি সাপোর্ট হচ্ছে যে এই যে ব্যাংকগুলা যে ফান্ডিং করে আমাদের এই সেক্টরে দেখে দেখে, যারা নাকি আমরা যে সাপোজ তরুণ উদ্যোক্তা, আমি সাপোজ যে টাকা আমার কোলাটোরে রাখছে ব্যাংক, মানে যে অ্যাসেট আমার ব্যাংক কোলাটোরে রাখছে, তার 10 ভাগের 1 ভাগের টাকাও ব্যাংক দিতে পারে না। ওকে, ঠিক আছে। তো এই যে একটা মানে মিস ব্যাংকিং, এবং হচ্ছে যে ব্যাংকারদের হচ্ছে স্টাডি করতে হবে যে ওয়ার্ল্ড কোন দিকে যাচ্ছে। আপনার এলন মাস্ক দেখেন, তার আজকে অ্যাসেট হচ্ছে $740 বিলিয়ন, আর বাংলাদেশের টোটাল অ্যাসেট $400 বিলিয়ন হয় নাই, তাইলে আমরা 500 বিলিয়ন ক্রস করছি। আচ্ছা, তো আমার কথা হচ্ছে যে এই যে স্কোপ, অর্থাৎ যেমন আমি বলি যে চায়না 1998 সাল থেকে যদি 2026 সাল চিন্তা করেন, আজকে চায়নার 2026 সালে এসে তার এক্সপোর্ট ভলিউম হয়েছে ডিরেক্ট ইনডিরেক্ট মিলে $7,300 বিলিয়ন, অর্থাৎ $7.3 ট্রিলিয়ন। 7 ট্রিলিয়ন। এটা কিভাবে হয়েছে? চায়না সরাসরি এক্সপোর্ট করে $4,200 বিলিয়ন, $4.2 ট্রিলিয়ন। হংকং এর মাধ্যমে এক্সপোর্ট করে $1.3 ট্রিলিয়ন, সিঙ্গাপুরের মাধ্যমে করে $600 বিলিয়ন, তাইওয়ানের মাধ্যমে করে $800 বিলিয়ন। তো আমার দেশে তো আমরা এখনো শুধু কাপড়ে পড়ে আছি ভাই। এই যে একটা ইয়াং একটা টেকনিক্যাল পোলাপান, বা এই যে যেটা আমরা বলি যে জেনজি যে আসছে, এরা তো ভাই খুব সেন্সিটিভ, শার্প। ঠিক আছে, ও সারা রাত বসে থাকে, ও কিন্তু সারা রাত সারা ওয়ার্ল্ডের কাজ করে। আপনি যে কোনো তথ্য দেখবেন ও সেকেন্ডে ওর কাছে কিন্তু আছে। ও কিন্তু এই যে আউটসোর্সিং এর নাম্বার 2, এটা কিন্তু আরো ভালো হওয়ার স্কোপ। আমরা শেষ করব জনাব লোকমান। দেখেন যে এখন বিশ্ব চলছে 4র্থ শিল্প বিপ্লব। জি, আমরা যে ইন্ডাস্ট্রি নিয়ে বেশি সময় দিচ্ছি এখনো বাংলাদেশে, এই যে গার্মেন্টস বা যে ট্রেডিশনাল যে ইন্ডাস্ট্রি, এটা কিন্তু 2য় শিল্প বিপ্লব। অর্থাৎ যেখানে নাকি আমি 4র্থ শিল্প বিপ্লব এসে এখন 5ম শিল্প বিপ্লব হবে, আমি কিন্তু এখন আমার ওইটা নিয়েই ডেভেলপমেন্টে আছে। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। অর্থাৎ আরেকটা জিনিস বলি, এটা খুবই ইনফরমেটিভ। টাটা কনসালটেন্সি লিমিটেড, ইন্ডিয়ার একটা কোম্পানি, এর এমপ্লয়ির সংখ্যা হচ্ছে 6,00,000+। এর টোটাল টাটা গ্রুপের এক্সপোর্ট ভলিউম হচ্ছে $170 বিলিয়ন। 10 লাখ লোক কাজ করে, শুধুমাত্র তারা শিল্পের সাথে তাল মিলিয়ে বিনিয়োগ করছেন। আমার দেশে এটা অবশ্যই জরুরি যে আমরা শিল্পের বহুমুখীকরণ, এবং অর্থাৎ এই টেকনিক্যাল ইন্ডাস্ট্রিতে যে পর্যন্ত বিনিয়োগ না বাড়াবো, সে পর্যন্ত আমার অর্থনীতি গতি কখনোই ভালো হবে না। অনেক ধন্যবাদ জনাব লোকমান হোসেন আকাশ।